অন্ধকার আসছে কেন? তো আজকে অনেক অন্ধকার লাগছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আজকের অনলাইন ক্লাসে সকলকেই স্বাগতম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর বাণিজ্য শাখার 2020-21 শিক্ষাবর্ষে সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ক্লাসে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ক্লাস উপস্থাপনায় আছি আফরোজা খাতুন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদের একমালিকানা ব্যবসায়ের ধারণা সম্পর্কে ব্যাখ্যা করব এবং আজকের ক্লাস শেষে তোমরা একমালিকানা ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং একমালিকানা ব্যবসায়ের গুরুত্ব বর্ণনা করতে পারবে। আমরা গত ক্লাসে তোমাদের এই বিষয়গুলো সম্বন্ধে কিছুটা ধারণা দিয়েছিলাম। আজকে সেই ধারণাটিরই পূর্ণরূপ সম্বন্ধে আলোচনা করব। আমি তোমাদের একমালিকানা ব্যবসায়টি মালিকানার ধরনের প্রথমেই আলোচনা করেছিলাম। এটার আজকে আমরা পূর্ণ বিশ্লেষণ করব। প্রথমে আমরা ক্লাস শুরুর আগে কিছু চিত্র দেখে নিই। প্রথমে যদি একটা চিত্র দেখি তাহলে তোমরা সকলেই দেখতে পাচ্ছ একটি কি কাঁচা বাজার, তাই না? সবজির দোকান। এটা আমাদের গ্রামে গঞ্জে শহরে বাজারে যে কোনো জায়গায় গেলে আমরা এরূপ দোকান সবসময় দেখতে পাই। আমরা রাজশাহী কলেজে আসার আগে যদি খেয়াল করি তাহলে এইখানেই আমরা এই কাঁচা বাজারের ছবিটা দেখতে পারি। মানে আমরা যে সব এলাকায় বসবাস করি তার আশেপাশে এরকম দোকান দেখা যায়, তাই না? আরো কিছু চিত্র দেখব। এটা কি মাছের দোকান, তাই না? পচনশীল, এই দুইটাই কিন্তু পচনশীল দ্রব্য। এরপরে দেখো এই যে রাস্তার ধারে ফেরি করে কাপড় চোপড়, তারপরে জুতার দোকান, অনেক কিছু দোকানে বিক্রি করে। এখানে আমি রাস্তার ধারে ফেরির দোকানটা দেখাতে বোঝাতে চাচ্ছিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত একটি চিত্র, কি মুদির দোকান, তাই না? আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সাধারণত আমরা এই মুদির দোকান থেকে ক্রয় করে থাকি। এরপরে দেখো কি এখানে দেখা যাচ্ছে চিত্রটিতে, এখানে সবাই মিলে কি আমরা ব্যাগ বা জুতার দোকানগুলোতে রাস্তার ধারে যেখানে, সেখান থেকে কিন্তু এইভাবে পণ্যদ্রব্যগুলো ক্রয় করে থাকে। এরপরে আছে কি খুব লোভনীয় পণ্য, ফুচকা চটপটি, তাই না? এটা আমাদের সকলেরই খুব পছন্দের এবং এটার জন্য আমাদের কোনো রেস্টুরেন্টে বা ফাস্টফুডে যাওয়ার দরকার নেই, যদিও সেখানে পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বেশি টেস্টি হয় কোনটা? আমরা স্ট্রিট ফুড নামে এগুলোকে চিনি বা এগুলো স্ট্রিট ফুড নামে পরিচিত। এই নামে আমরা এই খাবারগুলোকে চিনে থাকি। এরপরে দেখো বাদাম ভাজা, বুট ভাজা, ছোলা ভাজা, এই বিষয়গুলো কিভাবে বিক্রি করে। আবার কি আমরা দেখি যে গলায় ঝুলিয়ে রাস্তায় ফেরি করে বিক্রি করে থাকে। সর্বশেষ আরেকটি চিত্র যেটি দেখাবো সেটা অতীব প্রয়োজনীয়, কি চায়ের দোকান, তাই না? চায়ের দোকানে বসে আমরা পৃথিবীর গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিয়ে থাকি। মানে আমাদের প্রতিনিয়তই কিছুটা সময় এই চায়ের দোকানে আমাদের অতিবাহিত হয়ে থাকে। এরপরে এই যে আমরা মোটামুটি 8টি চিত্র দেখলাম, এই 8টি চিত্রতেই কিন্তু একটা কমন বিষয় ছিল। সেই কমন বিষয়টি হচ্ছে এই দোকানগুলো কিন্তু সর্বত্রই পাওয়া যায়, তাই না? এই দোকানগুলো সর্বত্রই সর্ব জায়গায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এগুলো মালিকগুলো সাধারণত আমাদের পরিচিত। মানে এই ব্যবসাগুলো সাধারণত মালিক নিজেই পরিচালনা করে থাকে। এগুলোর আয়তন খুব ক্ষুদ্র হয়, মূলধন কম থাকে, যোগাযোগ থাকে গ্রাহকদের সাথে। তো এই চিত্রগুলো নিয়ে যদি আমরা দেখি তাহলে আজকের ক্লাস সম্বন্ধে আমাদের একটি ভালো ধারণা হয়ে যাবে। প্রথম যে ধারণাটি হবে সেটা হচ্ছে এই ব্যবসায় যদি আওতা পরিধি, আমরা যেহেতু প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে মালিকানার ভিত্তিতে ব্যবসায়, তো আমরা যদি খেয়াল করি তো এখানে দেখতে পাবো যে প্রথমে যে ব্যবসাগুলো আসছে সেগুলো সবগুলোই এক মালিকানা ব্যবসার একটি উৎকৃষ্টতম উদাহরণ। এখন আমরা এক মালিকানা ব্যবসায় ধারণা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে জানি যে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় হচ্ছে এক মালিকানা ব্যবসায়। বিশ্বের উন্নত দেশগুলোর যদি
ব্যবসাগুলো আলোচনা করা যায় যে তারা কি টপিকস নিয়ে ব্যবসা করে, তাহলে আমরা দেখতে পাবো যে শতকরা 80% ব্যবসায় প্রতিষ্ঠানই হচ্ছে এক মালিকানা। এবং বাংলাদেশের মতন দরিদ্র দেশগুলোতে যদি আমরা ব্যবসায় সংজ্ঞাটি দেখতে চাই যে কত ধরনের বা কি ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে ব্যবসায় প্রতিষ্ঠানটি রয়েছে সেক্ষেত্রে তার অংশটি প্রায় 80%-এরও বেশি, অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ মানুষ এক মালিকানা ব্যবসাটি করে থাকে। ফলে এটা বোঝা যাচ্ছে যে এক মালিকানা ব্যবসাটি শুধু প্রাচীন না, অনেক জনপ্রিয় একটি ব্যবসায় প্রতিষ্ঠান। গ্রামে গঞ্জে, শহরে, বাজারে, হাটে সর্বত্রই এক মালিকানা ব্যবসায় বিরাজমান এবং সর্বত্রই জয় জয়কার। এখানে দেখা যাচ্ছে যে কোনো মানুষ যে কোনো সময় এক মালিকানা ব্যবসায় গঠন করতে পারে এবং এই ক্ষেত্রে মালিক যেহেতু একাই থাকে, তিনি নিজ দায়িত্বে যেমন মূলধন সংগ্রহ করে, নিজেই যেমন ব্যবসায় পরিচালনা করে, তেমনি ব্যবসায়ের সমুদায় মুনাফা তিনি নিজেই ভোগ করেন এবং ব্যবসার ক্ষতি হলে নিজেই বহন করে থাকেন। ফলে আমরা বলতে পারি যে ব্যবসায় যখন মালিক একাই পরিচালনা করেন তখন তাকে এক মালিকানা ব্যবসায় বলা হয়। এবং অবশ্যই ব্যবসায় আমরা গত ক্লাসে যখন ব্যবসায় সংজ্ঞাটি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ব্যবসায় কি লাগবে, 3টি সংজ্ঞা লাগবে। একটা হচ্ছে মুনাফা অর্জন করা, একটি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড বা যে লেনদেনটা অর্থনৈতিকভাবে হতে হবে, এবং আরেকটি ছিল যে বৈধ কর্মকাণ্ড। তো এখানে এক মালিকানা ব্যবসায়টাই মালিকের কি হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ডটা লেনদেন হচ্ছে এবং যা কিছুই করছে তার অন্যতম প্রধান উদ্দেশ্য আছে মুনাফা অর্জন, এবং সর্বশেষ যে বিষয়টি সেটা অবশ্যই এটা বৈধ হতে হবে, তাহলেই তাকে এক মালিকানা ব্যবসায় বলা চলে। যেমন মুদির দোকান, তারপরে চায়ের দোকান, পানবিড়ির দোকান, ফুচকার দোকান, কাপড়ের দোকান, লন্ড্রির দোকান, কাঁচা বাজারের দোকান, মাছের দোকান, মাংসের দোকান, এই দোকানগুলো আমরা প্রতিনিয়ত সর্বত্রই দেখে থাকি এবং এই দোকানগুলোই মূলত এক মালিকানা ব্যবসার একটি অন্যতম উদাহরণ। এছাড়া ওষুধের দোকান রয়েছে, আমরা যেখানে কাপড় বানাই, যে টেলার্সগুলো রয়েছে, ছোটখাটো বেকারি থেকে শুরু করে, যখন এক মালিকানা বলতে শুধুমাত্র যে মূলধন কম রাস্তাঘাটে ঘুরে থাকবে তা না, মালিকের সামর্থ্য থাকলে একটু বড় পরিসরও হতে পারে, কিন্তু খুব বেশি বড় পরিসরে হয় না। কারণ এখানে মালিকের যেমন অর্থের সঙ্গতির অভাব থাকে, তেমনি একটা মানুষের লিমিটেশন থাকে, তিনি ইচ্ছা করলে অনেক বেশি পরিমাণে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না, কারণ এটা মালিকানাটা অভিন্ন থাকে। তো আমরা যদি বুঝে থাকি যে এক মালিকানা ব্যবসায় ধারণা কি, তা আমরা সকলে বলতে পারবো যে একক কোনো ব্যক্তি যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজ দায়িত্বে কি মূলধন সংগ্রহ করছে এবং সেই মূলধন সংগ্রহ করে ব্যবসা গঠন করছে, ব্যবসা পরিচালনা করছে, এবং উক্ত ব্যবসায় যে সকল লাভ হচ্ছে বা মুনাফা হচ্ছে তিনি সেটা নিজেই ভোগ করছেন, কাউকে এখানে ভাগ দিচ্ছেন না, এবং ব্যবসায় যদি কোনো ধরনের লস হয় তিনি সেটা নিজেই বহন করে যাচ্ছেন, তাকে এক মালিকানা ব্যবসায় বলা হচ্ছে। এছাড়া আমরা এক মালিকানা ব্যবসায় যখন বৈশিষ্ট্যটা আলোচনা করব তখনই কিন্তু এই ব্যবসা সম্বন্ধে আমাদের আরো বেশি ধারণা আসবে। তাহলে পরবর্তী যে টপিকসটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি সেটা সম্বন্ধে। আমরা জানি প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে এবং এই বৈশিষ্ট্যর গুণেই সেই জিনিসটি কিন্তু মানুষের সাথে পৃথক, বা মানুষ এই ক্যারেক্টারিস্টিকের গুণেই কিন্তু জিনিসটা মানুষ আলাদা করতে পারে। যেমন আমরা বলতে পারি যে মানুষের কি বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য কি, মানুষের 2টা হাত থাকবে, তাই না, চোখ থাকবে, গরুর কি থাকবে, 4টা পা থাকবে, মানুষের 2টা পা থাকবে। এই যে এই সাদৃশ্য দিয়ে কিন্তু আমরা পার্থক্য করি। গরুর থেকে ছাগলের পার্থক্যটা কি, গরুর থেকে ছাগলের আকারটা ছোট হবে। এই যে আমরা কমন জিনিস, তারা ঘাস খাবে, এই যে জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা গরু, কোনটা ছাগল, কোনটা মানুষ বা প্রত্যেকটা জীবজন্তু। তেমনি ব্যবসার কিছু বৈশিষ্ট্য থাকে যাতে করে আমরা বুঝতে পারবো এটা এক মালিকানা ব্যবসায়, আবার কোনো ক্ষেত্রে বুঝতে পারবো এটা অংশীদারি ব্যবসায়, আবার অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারবো এটা যৌথ মূলধনী ব্যবসায়। তার মানে ব্যবসার বৈশিষ্ট্য, নিজস্ব কিছু বৈশিষ্ট্য দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারবো কোন ব্যবসা এক মালিকানা, কোনটি অংশীদারি, কোনটি যৌথ মূলধনী, কোনটি সমবায় সমিতি, কোনটি রাষ্ট্রীয় কারবার, কোনটি ব্যবসায় যোগ, কোনটি সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে গঠিত পার্টনারশিপ বিজনেস। তো বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আজকে প্রথমে আমরা আলোচনা করব এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য।
প্রথম বৈশিষ্ট্য সেটি হচ্ছে সহজ গঠন প্রণালী। এক মালিকানা ব্যবসার গঠন প্রণালী অন্য সকল ব্যবসার চেয়ে সোজা এবং সহজ, কারণ এই ব্যবসা গঠন করার জন্য আইনগত কোনো ধরনের জটিলতা থাকে না। একজন ব্যক্তি, একজন মালিক কোনরূপ আইনগত আনুষ্ঠানিকতা ছাড়াই যে ব্যবসাটি গঠন করতে পারে সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়। অর্থাৎ অন্য যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করার জন্য তাদেরকে বেশ কিছু আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয়, কিন্তু এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে তাদের আইনগত কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। শুধুমাত্র সিটি কর্পোরেশন বা পৌরসভার মধ্যে যদি কেউ স্থায়ীভাবে ব্যবসা করতে চায়, এক মালিকানা যদি একটি স্থায়ী রূপ মানে একটা দোকান নিয়ে বা একটা জায়গাতে স্থায়ীভাবে ব্যবসা করতে চায়, তাহলে তাদেরকে ট্রেড লাইসেন্সটি সংগ্রহ করতে হয়। এছাড়া কিন্তু তাদের কোনো কিছু সংগ্রহের প্রয়োজন নাই, কোনো কিছু ছাড়াই সে ব্যবসার প্রতিষ্ঠান শুরু করতে পারে। ফলে এই ধরনের প্রতিষ্ঠান গঠন প্রণালী খুবই সোজা। এছাড়া প্রত্যেকটি প্রতিষ্ঠান গঠন করার জন্য বেশ কিছু নিয়ম নীতি ফলো করতে হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কম মূলধন বা স্বল্প মূলধন। আমরা জানি এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার অন্যতম দুইটি যদি কারণ বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে এটা গঠন করা খুব সোজা এবং এটি খুব স্বল্প মূলধনে গঠন করা যায়। ক্ষেত্র বিশেষে মালিকের যদি সামর্থ্য থাকে তাহলে তিনি অধিক পরিমাণে মূলধন বিনিয়োগ করতে পারেন, কিন্তু তারপরেও যেহেতু মালিক একাই ব্যবসা পরিচালনা করেন, ফলে তিনি সকল ব্যবসায়টা কি পরিচালনা করতে তার পক্ষে সবসময় সম্ভব হয় না। ফলে এই ব্যবসার মূলধনটা কি লিমিটেশন থাকে, একজন ব্যক্তির সক্ষমতা কতই থাকবে। ফলে এই ব্যবসায় মূলধনটা খুব কম হয়ে থাকে। ঋণ নিয়ে বা ব্যবসা শুরু করতে চাইলেও এই ব্যবসায় যেহেতু আইনগত তেমন অস্তিত্ব থাকে না, ফলে এরা চাইলেও ব্যাংক থেকে বেশি পরিমাণে ঋণ নিতে পারে না। ফলে এই ব্যবসার যে মূলধনটা থাকে সেটা খুবই কম। যৌথ মূলধনী বা রাষ্ট্রীয় ব্যবসায় বা অন্য কোনো ব্যবসার সাথে তুলনা করতে গেলে এই ব্যবসার মূলধনটা অনেকাংশে কম থাকে। সহজ বিলোপ সাধন। যদি আগের দুইটা বৈশিষ্ট্য সম্বন্ধে তোমাদের সঠিক ধারণা থাকে তাহলে এইটা আরো সহজে বুঝতে পারবে, কারণ সহজ বিলোপ সাধন যেহেতু এই ব্যবসায়ের আইনগত আনুষ্ঠানিকতা নেই, কোনো ধরনের ঝুঁকি ঝামেলা ছাড়াই যে কোনো সময় যে কোনো ব্যক্তি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পারে। ফলে দেখা যাচ্ছে যে এটিও যে কোনো সময় যে কোনো ব্যক্তি এই প্রতিষ্ঠানের বিলোপ সাধন করতে পারে। এক্ষেত্রে আমাদের আইনগত আনুষ্ঠানিকতা তেমন কোনো যেমন পালন করতে হয় না, বিলোপ সাধনের জন্য কোনো আইনগত বাধা বা বিঘ্নতা নেই। আমি আজকে ব্যবসা শুরু করলাম, মালিকের সাধারণত ইচ্ছার উপর নির্ভর করে। মনে যদি হয় যে আমার প্রতিষ্ঠানে লাভ হচ্ছে না বা আমি এই কাজটি করে ততটা স্যাটিসফাই হচ্ছি না বা আমার এখন সময় হচ্ছে না, সবকিছু মালিক নিজের বিচার বা বিচার ক্ষমতার উপর বা মালিক যেহেতু নিজের ইচ্ছা মতন তৈরি করে, ফলে মালিক এটা নিজের ইচ্ছা মতো বিলোপ সাধন করতে পারে। কিন্তু যদি আমরা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তুলনা করি, তো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বিলোপ সাধন করতে হলে সকল অংশীদারদের অনুমতির প্রয়োজন। কোন একজন অংশীদার চাইলে অন্য অংশীদারদের কাছ থেকে তাকে জানাতে হবে, উপযুক্ত কারণ দেখাতে হবে। আবার অনেক ক্ষেত্রে আইনের দ্বারস্থ হতে হয়, কারণ এখানে চুক্তি আইন আছে। কিন্তু এক মালিকানা ব্যবসায় যেহেতু কোনো আইন নাই, ফলে অতি সহজে এটি বিলোপ সাধন করা যায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এটি এক মালিকানা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্লাস সুবিধা। এখন পর্যন্ত আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, এটি একাধারে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, তেমনি একাধারে এগুলো এক মালিকানা ব্যবসায় সুবিধা, যার কারণে এক মালিকানা ব্যবসায় এখনো মানুষের নিকটে অনেক বেশি জনপ্রিয়। মালিক যেহেতু একজন এবং তিনি ব্যবসায় পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, ব্যবসায় যাবতীয় মূলধন তিনি যোগান দেন এবং ব্যবসায় যাবতীয় লোকসান তিনি বহন করেন। ফলে তিনি যদি মনে করেন যে আমার এই কাজটি করলে লোকসান হচ্ছে, তিনি এই কাজটি বন্ধ করতে পারেন, বা তিনি যদি মনে করেন যে এই কাজটি করলে আমার লাভ হবে, তিনি সহজে সেই কাজটি শুরু করতে পারেন। ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এক মালিকানা ব্যবসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো ব্যবসার ক্ষেত্রে হবে না। অংশীদারের ক্ষেত্রে আমি চাইলেও নিতে পারবো না, এক্ষেত্রে আমার সকল অংশীদারদের একটা কনসালটেন্টের প্রয়োজন, যার জন্য একটি সময় যাবে। আবার যৌথ মূলধনী বা রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে সংসদে যেতে হবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। যৌথ মূলধনীর ক্ষেত্রেও তাই, এখানে একটা পরিচালনা পর্ষদ থাকে, তিনি সিদ্ধান্তটা শুনবেন, তারপরে এখানে একটা ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্তটি নেওয়া হবে।
সমবায়ের ক্ষেত্রেও সে একই রকম প্রসিডিউর। কিন্তু এক মালিকানার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণটি খুব সহজ এবং খুব সহজেই যে কেউ যে কোনো সময় খুব দ্রুত মালিক যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। অসীম দায়, এটা কিন্তু এক মালিকানা যেমন বৈশিষ্ট্য সেরূপ এটি এক মালিকানা ব্যবসায়ের কিন্তু একটি অসুবিধা। আমি প্রথমে বলেছি যে মালিক এখানে ব্যবসা পরিচালনা করার জন্য সমুদায় মুনাফা মানে সমুদায় মূলধন যেমন বিনিয়োগ করেন এবং প্রয়োজন ক্ষেত্রে ব্যবসা পরিচালনার জন্য তিনি প্রয়োজনীয় সেক্টর থেকে ঋণ নেন। যেমন ধরো মিস্টার সুমন একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসা শুরু করার জন্য 10 লক্ষ টাকা তার নিজের ছিলেন, সেই টাকাতে তিনি ব্যবসা শুরু করলেন এবং তার কাছে মনে হলো যে কিছুদিন চলার পর বা আরো কিছু কাজের জন্য তার বেশ কিছু টাকার প্রয়োজন। তিনি আরিফ এবং রুবেলের কাছ থেকে কি করলেন, 1 লাখ করে 2 লাখ টাকা ঋণ নিলেন। এই ক্ষেত্রে কিন্তু এটা অংশীদারি ব্যবসা না, তিনি ঋণ নিয়েছেন এবং এই টাকাটা কিন্তু সুমন আরিফ এবং রুবেলকে পরিশোধ করবে। ফলে বোঝাচ্ছে যে ব্যবসায় যদি কোনো লাভ হয় তিনি যেমন ভোগ করবেন, আবার ব্যবসায় লসের জন্য তার যে টাকাটা তিনি বিনিয়োগ করেছেন সে টাকা ছাড়াও ব্যবসায় যাবতীয় দায়ের জন্য তার ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ থাকবে। এক্ষেত্রে আমরা যদি অংশীদারি যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে বলি, যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে যদি আলোচনা করি, তাহলে যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে তুমি যদি 1 লাখ টাকার শেয়ার ক্রয় করো বা 10 লাখ টাকার শেয়ার ক্রয় করো, ব্যবসায় যদি কোনো ক্ষতি হয় বা ব্যবসা বিলোপ সাধন করে, তুমি ওই 10 লাখ টাকা মূল্যবানের শেয়ারের দায়টা তোমাকে বহন করতে হবে। ওই 10 লাখ টাকার যে দায়টা হবে সেই দায়টাই তোমাকে পরিশোধ করতে হবে। কিন্তু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক শুধুমাত্র এই দায়ের জন্য না, মালিক তার নিজস্ব সম্পত্তিও দায়বদ্ধ থাকে, তাকে নিজস্ব সম্পত্তি বিক্রি করে হলে প্রতিষ্ঠানের দায়টা শোধ করে। এবং এক মালিকানা ব্যবসায় বলতে মূলত মালিককে বোঝানো হয়। প্রতিষ্ঠানে যে নামটা থাকে নামের থেকে এখানে মালিকটাই মানে প্রতিষ্ঠানের নামে যদি কেউ কেস করে বা দাবি দেওয়া থাকে সে দায়টাও কিন্তু মালিককেই পরিশোধ করতে হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের নাম বলতে মালিককেই বোঝানো হয়ে থাকে। ফলে আমরা বলতে পারি যে এক মালিকানা ব্যবসার এটি একটি গুরুত্বপূর্ণ মানে অসুবিধা বা বৈশিষ্ট্য বলা চলে, যেটা অসীম দায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসায় কিন্তু এই দায়ের জন্যই দেউলিয়া বলে ঘোষিত হয়ে থাকে। পরিচালনায় গোপনীয়তা, এটা কিন্তু এক মালিকানা ব্যবসার একটি সুবিধা। আমরা অংশীদারি ব্যবসায় আমরা পরিচালনা সকল অংশীদার করতে পারে বা সকলের পক্ষ থেকে যে কোনো একজন অংশীদার পরিচালনা করতে পারে, কিন্তু পরিচালনা সংক্রান্ত সকল বিষয় তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে নিয়ে থাকে। ফলে বিষয়টি আর গোপন থাকে না। যৌথ মূলধনীর ক্ষেত্রেও তাই, সমবায়ের ক্ষেত্রে তাই, রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষেত্রে তাই। এবং রাষ্ট্রীয় ব্যবসায় বা সমবায় সমিতি বা যৌথ মূলধনীর ক্ষেত্রে তাদের পরিচালনা সংক্রান্ত বা তাদের ব্যবসায় লাভ লোকসান, ব্যবসায়ের অডিট, এই বিষয়গুলো যে কোনো জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু এক মালিকানা ব্যবসায়ের যা কিছুই থাকে সেটা মালিক নিজেদের মধ্যে গোপন করে রাখতে পারে। যেহেতু আমি একাই, এখানে কারো কাছে জবাবদিহিতার প্রয়োজন থাকে না, মালিক যে কোনো ডিসিশন নিজে নিতে পারে। ফলে দেখা যাচ্ছে যে এইখানে পরিচালনা সংক্রান্ত যে সিক্রেটগুলো থাকে সেই সিক্রেটগুলো মালিক খুব সুন্দরভাবে মেনটেন করতে পারে। মুনাফার একক মালিকানা, এ পর্যায়ে আমরা আবারও বলবো যে এক মালিকানা ব্যবসায়ের এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা। এখানে লাভ লোকসান তেমন হিসাব করার প্রয়োজন হয় না, কারণ এখানে কাউকে জবাবদিহিতার প্রয়োজন নাই। মালিক যদি লাভ হয় সেটা তিনি নিজেই ভোগ করবেন, লস হলে তিনি বহন করবেন। এখানে কিন্তু মুনাফার কেউ ভাগীদার থাকে না। আমি আগে যদি উদাহরণটা আলোচনা করি যে সুমন যে আরিফ বা রুবেলের কাছ থেকে যে টাকাটা নিয়েছিলেন সেটা কর্জ বা ঋণ হিসাবে, ফলে তিনি কিন্তু মুনাফার কোনো অংশ দিবেন না। হ্যাঁ, তিনি যদি বলেন যে কিছু অংশ দিবেন, কিন্তু মুনাফার পুরো অংশই দিতে হবে বা মুনাফা হলে দিতে হবে, তিনি ঋণ পরিশোধ করবেন। মুনাফাটা কিন্তু তিনি এককভাবে নিজেই ভোগ করে থাকবেন। আয়তন কম, যেহেতু এই ব্যবসায় গঠন করতে গেলে ব্যবসায় লাভ লোকসানটা কম থাকে, মানে ব্যবসায় যেহেতু মূলধনটা আমরা কম দিব ফলে লাভটাও কম হবে, এবং এখানে যেহেতু বিনিয়োগটা কম হয় ফলে এই আয়তনটা অনেক কম হবে। কখনোই একটা জায়গায় কম টাকা ইনভেস্ট করে অনেক বেশি আয়তন কি পাওয়া সম্ভব? যতই লাভ করি না কেন এটা কখনো রাষ্ট্রীয় কারবার বা যৌথ মূলধনী কারবারের সাথে টেক্কা দিয়ে চলতে পারবে না। সেই অনুপাতে এর আয়তনটা কম হবে। একজন মালিকের সক্ষমতা সবসময় কম থাকে বা কিছু ক্ষেত্রে যদি সক্ষমতা বেশিও থাকে, তাও সে কোম্পানি বা রাষ্ট্রীয় ব্যবসার সাথে পাল্লা দিয়ে তার আয়তনটা দেখাতে পারে না। এখানে এটা দেখা যায় যে এক মালিকানা ব্যবসায়ের আয়তন কম। আমি প্রথম চিত্রটা যদি বলি, তোমাদের যদি কারো মনে থাকে,
তাহলে মনে করার চেষ্টা করো, দেখো ওইখানে কিন্তু আমরা যে চিত্রগুলো দেখিয়েছিলাম যে একটা কি কাঁচা বাজারের সবজি, ওইখানে কিন্তু কোনো জায়গা নাই, ওখানে একটা নির্দিষ্ট একটা প্লেসে বসে তারা কি করছে, তারা সবজিগুলো বিক্রি করছে এবং এই সবজি বিক্রি করার জন্য তাদের কিন্তু ফিক্সড কোনো দোকান নাই। তারা দোকানে কি রোদের নিচে বসে থেকে করে বা মাঝে মাঝে তারা ছাতা নিয়ে বা উপরে একটা ট্রিপল বিছিয়ে ব্যবসা করে থাকে। বা যে রাস্তার ধারের দোকানগুলো, যে ফলের দোকানগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, বিভিন্ন কাপড়ের দোকান, যে চিত্রগুলো দেখলাম সেই দোকানগুলো কি ভাসমান, ফলে এগুলো কিন্তু তেমন কোনো আয়তন লাগছে না। ফলে এটা কিন্তু এক মালিকানা ব্যবসার একটি সুবিধা, কারণ খুব সহজে স্বল্প সময়ে স্বল্প জায়গায় এই ব্যবসাটি গঠন করতে পারা যায়। পরিচালনার স্বাধীনতা, পরিচালনা গোপনীয়তার মতো পরিচালনার স্বাধীনতা। এখানে যেহেতু কারোর কাছে মালিককে কোনো ধরনের জবাবদিহিতা করতে হয় না, ফলে মালিক স্বাধীন, তিনি ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো তার দোকান সে ইচ্ছা করলে সারা রাত চালাতে পারে, 24 ঘন্টা চালাতে পারে, 12 ঘন্টা চালাতে পারে, যে নিজের ইচ্ছা মতো বন্ধ রাখতে পারে, তিনি যেটা চাইবেন, এখানে কারো জবাবদিহিতা নাই। আমরা মানুষ জন্মগতভাবেই স্বাধীন চেতা। এই যে আমাকে যদি বলা হয়, আমরা যারা চাকরি করি কি আমাদের একটা জবাবদিহিতা আছে, একটা নির্দিষ্ট সময় আসতে হবে, নির্দিষ্ট সময় যেতে হবে, বা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ক্লাসটি আমাকে নিতেই হবে। কিন্তু আমি যদি ব্যবসায়ী হতাম আর সেই ব্যবসাটা যদি এক মালিকানা হতো, তাহলে কি হতো, আমার যখন যেটা ইচ্ছা আমি সেটা করতে পারতাম এবং আমার মাথার ডিসিশনটা ঠিক হতো। অনেক সময় সে ডিসিশন ভুল হতে পারে, ফলে এটাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ক্ষতি হয় ব্যবসায়, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সুবিধা, কারণ আমার স্বাধীনতার জন্য এখানে মালিক, এক মালিকানা ব্যবসার মালিক তাদের সৃজনশীলতাটা খুব ভালোভাবে দেখাতে পারে। নমনীয়তা, এক মালিকানা ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। নমনীয়তার যদি আমরা সংজ্ঞাটি দেখতে চাই, তো নমনীয়তা বলতে বোঝায় সাধারণত পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা। যে কোনো পরিস্থিতির সাথে আমি যদি খাপ খাইয়ে চলতে পারি, সেটা হচ্ছে নমনীয়তা। যে কোনো মানুষ সবচেয়ে বেশি আমাদের মধ্যে, তোমরা যদি এখন ক্লাস করতে, বা তোমরা তো অন্তত এসএসসি পর্যন্ত ক্লাস, কোন ফ্রেন্ডটা বেশি সুইটেবল, যে সব জায়গায় মানিয়ে নিতে পারে? অনেকে আছে, আমরা অনেকে আছি সব জায়গায় মানিয়ে নিতে পারি না, অনেক জায়গায় আমাদের কমফোর্ট হয় না, ফলে ওই জায়গাতে যে আমরা অনেক সমস্যা ক্রিয়েট করি। কিন্তু এক মালিকানা ব্যবসাটা হচ্ছে যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারে, কারণ এখানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং মালিক একা থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মালিকের সাথে গ্রাহকের, পাওনাদারের, দেনাদারের, সকল পক্ষে, ব্যবসার যতগুলো পক্ষ থাকে তাদের কম্পিটিটরের একটি প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি থাকে। ফলে তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো ডিসিশন নিতে পারে বা যে কোনো চেঞ্জ করতে পারে, যেটি অন্য কোনো প্রতিষ্ঠান পারে না। নমনীয়তা এক মালিকানা ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য এবং এটা অন্যতম একটি সুবিধা। এছাড়াও সীমিত কার্যক্ষেত্র, এক মালিকানা ব্যবসার কার্যক্ষেত্রটা সীমিত। এটা আমরা বড় বড় এর আউটলেটগুলো খুব কম দেখা যায়, মানে শাখা, একটা বড় প্রতিষ্ঠান একটা মালিক দিতেই পারে, কিন্তু তার শাখাটা খুব কম থাকে, সীমিত কার্যক্ষেত্র। আমরা দেখে গেছি, আমি যতগুলো 8টা মতো চিত্র দেখাইছি, এগুলো সবই এক মালিকানা ব্যবসায়ের উদাহরণ। এছাড়া মুখে আমি আরো অনেকগুলো উদাহরণের নাম বলছি, এগুলো যদি তোমরা দেখো তো এগুলোর কার্যক্ষেত্র যেটা, সেটা খুবই সীমিত বা লিমিটেড। তো আমরা যদি ক্লাসের বৈশিষ্ট্যগুলো টানি, এখানে আমি 11টা বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেছি, কিন্তু তোমরা বইয়ে আরো বেশি 19টা 20টা বৈশিষ্ট্য দেখা যাবে। আমি এখানে যেগুলো বেশি প্রয়োজন সেগুলো উল্লেখ করেছি। এছাড়াও এক মালিকানা ব্যবসায়ের কি হবে, ব্যবসায়ের দায় যেমন অনেক বেশি, ব্যবসায় গঠন যেমন সোজা, এর মূলধন যেমন অনেক কম, তেমনি এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানে কিন্তু সুযোগ সৃষ্টি হচ্ছে। যে কেউ যেহেতু এর মাধ্যমে এক মালিকানা ব্যবসা গড়ে তুলতে পারছে, ফলে এটি কিন্তু ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। মানুষের মধ্যে নেতৃত্ব গুণটাকে ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসার একটি ভূমিকা রয়েছে। এছাড়াও এক মালিকানা ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্যটা হচ্ছে একক মালিকানা। যেহেতু এখানে একজন ব্যক্তি এক মালিকানা ব্যবসায় গঠন করে, ফলে এক মালিকানা ব্যবসায়ের যে মালিকানাটা থাকে সেটা একক থাকে। ফলে আমরা যদি বলতে পারি যে এক মালিকানা ব্যবসায়ের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, একক মালিকানা, সহজ গঠন প্রণালী, এর মূলধনটা অনেক কম লাগে, সহজে যেমন গঠন করা যায়, তেমনি এই ব্যবসায়টি সহজে বিলোপ সাধন করা যায়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় যে কোনো বিষয়ে। ফলে এক্ষেত্রে অনেক সময় পজিটিভ হয়, আবার অনেক সিদ্ধান্ত কিন্তু প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হয় এবং মালিক এখানে কিন্তু স্বাধীনতা ভোগ করে। পরিচালনার স্বাধীনতা ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিচালনা করতে গেলে এই স্বাধীনতাটা সে ভোগ করতে পারে না। গোপনীয়তাটা রক্ষা করতে পারে,
মুনাফাটা তিনি একাই বহন করে, দায়টা তিনি একাই বহন করেন, আয়তনটা কম হন, এই বিষয়গুলোই কিন্তু ঘুরে ফিরে এক মালিকানা বৈশিষ্ট্য হিসাবে বলা হয়ে থাকে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব। আমি প্রথমেই আজকে ক্লাসে বলেছি যে এক মালিকানা ব্যবসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ব্যবসা এবং এই প্রাচীনতম ব্যবসা কিন্তু এখনো তার গৌরবের সাথে টিকে আছে। তার অন্যতম একটি কারণ কিন্তু এর জনপ্রিয়তা বা এর গুরুত্ব আছে বলে এখন পর্যন্ত কিন্তু এটি টিকে আছে এবং খুব সুন্দরভাবে এবং দিন দিন এর গুরুত্বটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মানুষ বড় উন্নত দেশগুলোর প্রায় 80% ব্যবসায় যেমন এক মালিকানা, তেমন অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে এই এক মালিকানা ব্যবসায়ের সংখ্যাও কিন্তু আরো বেশি, 80%-এর চেয়ে বেশিও কিন্তু এক মালিকানা। ফলে এক মালিকানা ব্যবসার গুরুত্ব শুধুমাত্র একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন না, একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, দেশের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এর ভূমিকা অপরিসীম বা গুরুত্বটা অনস্বীকার্য। কখনোই আমরা এক মালিকানা ব্যবসায় গুরুত্ব অস্বীকার করতে পারি না। এক মালিকানা ব্যবসায়টি মানব ক্ষেত্রে সর্বত্র প্রয়োজন। এই যে বর্তমানে যে বেকারত্ব সমস্যা বা আমরা যদি কোনো বড় ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করতে চাই তার ক্ষেত্রেও কিন্তু এক মালিকানা ব্যবসায় কিন্তু তার প্রশিক্ষণ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা আলোচনার প্রথমে যে পয়েন্টটি দেখব সেটা হচ্ছে সহজ গঠন। যেহেতু অন্য ব্যবসা গঠন করার জন্য অনেক নিয়ম নীতির প্রয়োজন এবং এক মালিকানা ব্যবসা গঠনের ক্ষেত্রে কোনো নিয়মের প্রয়োজন নাই এবং মানুষ জন্মগতভাবেই স্বাধীন চেতা এবং স্বাধীন থাকার জন্যই কিন্তু মানুষ ব্যবসা করে থাকে। ব্যবসাটা মূলত করেই থাকে মানুষ স্বাধীনভাবে পরিচালনা করার জন্য, আর এর জন্য এক মালিকানা ব্যবসার গঠনটা অত্যন্ত সহজ হয়। আমরা বলতে পারি যে এটার কোনো আইনগত যেহেতু কোনো আনুষ্ঠানিকতা নাই, কোনো বাধ্যবাধকতা নাই, ফলে যে কেউ যে কোনো সময় এই ব্যবসাটি গঠন করতে পারে। এবং শুধুমাত্র আমরা আবারও বলছি যে পৌরসভা বা সিটি কর্পোরেশনের এলাকায় যদি এই ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চায় তাহলেই শুধুমাত্র আমাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন আছে। এছাড়া আবার ওইখানে যদি আমরা রাস্তায় ভাসমান কোনো দোকান খুলতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন নেই। শুধুমাত্র ফিক্সড কোনো দোকান খোলার জন্য আমাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন আছে। ফলে সহজে যে কেউ ব্যক্তি আজকে আমি অনেক চিন্তা ভাবনা করে কালকে সকালেই এই ব্যবসা প্রতিষ্ঠানটা খুলতে পারি। এছাড়া পৃথিবীর কোনো ব্যবসায় কিন্তু রাতারাতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, একমাত্র মালিকানা ব্যবসায় কিন্তু খুব সহজেই গঠন করা যায়। সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি, এটি এক মালিকানা ব্যবসার একটি অতি গুরুত্বপূর্ণ। সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি আমাদের মতো একটি গরিব দেশের ক্ষেত্রে বা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা বা পয়েন্ট আমরা বলতে পারি। আমরা সঞ্চয় অনেক বেশি করতে পারি না, যেহেতু আমাদের আয় রোজগারটা অনেক কম, ফলে আমরা খুব বেশি সঞ্চয় করতে পারি না। আমরা যে সঞ্চয়টা করে থাকি সেই সঞ্চয়টা অনেক কম থাকে, ফলে আমরা এই স্বল্প সঞ্চয়টা যদি বিনিয়োগ করতে চাই তাহলে এক মালিকানা ব্যবসায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এই স্বল্প সঞ্চয়কে কিভাবে বিনিয়োগ করে সেখান থেকে লাভ করা যায় বা সেখান থেকে মুনাফা অর্জন করা যায় সেটা যদি আমরা চিন্তা ভাবনা করতে চাই তাহলে এক মালিকানা ব্যবসায়টি একটি অন্যতম দৃষ্টান্ত হিসাবে পরিগণিত হয়ে থাকে। ফলে আমাদের দেশে যে স্বল্প সঞ্চয় থাকে সেই স্বল্প সঞ্চয়টাকে কিভাবে আমরা বিনিয়োগ করতে পারি সেই বিনিয়োগের সেক্টরটা কিন্তু আইডেন্টিফাই করে থাকে এক মালিকানা ব্যবসায়। আমাদের এই গরিব দেশে বা উন্নয়নশীল দেশের দরিদ্র মানুষের যে স্বল্প সঞ্চয় থাকে সেই স্বল্প সঞ্চয়টিকে কিভাবে বিনিয়োগ করতে পারি বা তার সদ্য ব্যবহারটা কিভাবে নিশ্চিত করতে পারি সেটা কিন্তু এক মালিকানা ব্যবসার সাহায্যে সম্ভব হয়ে থাকে। কারণ আমরা জানি যে বড় বড় প্রতিষ্ঠান করার জন্য যে বিনিয়োগটার প্রয়োজন সেই বিনিয়োগটা অনেক বেশি হয়ে থাকে। ফলে আমরা এক মালিকানা ব্যবসার মাধ্যমে স্বল্প সঞ্চয় ব্যবসা করতে পারি এবং সেখান থেকে যখন আমাদের লাভটা আসে সেই লাভটাকে আমরা সঞ্চয় করে আবার পূর্ণ বিনিয়োগ করে আস্তে আস্তে ব্যবসায় পরিধিটা বৃদ্ধি করতে পারি, বা আমার তখন সঞ্চয়ের পরিমাণটা বেশি হলে তখন আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারি, বড় কোনো প্রতিষ্ঠানে। এভাবে কিন্তু দেশের সঞ্চয়টা সৃষ্টি হয় এবং বিনিয়োগটা বৃদ্ধি পায় এবং মানুষের মনের মধ্যে একটা নতুন করে সঞ্চয় করার আগ্রহটা সৃষ্টি হয়। যখন আমি জানবো যে কাজটা করলে আমার লাভ হবে তখন কি করব, যে আমি স্বল্প যদি আজকে আমি এই জায়গাতে আমি আজকে 10,000 টাকা বিনিয়োগ করি, আমি হয়তো 1 মাস পর বা 2 মাস পর আমি এখান থেকে কিছু লাভ করব। কারণ এক মালিকানা ব্যবসায় করতে অনেক সময় আমরা মৌসুমী ব্যবসাগুলো এক মালিকানা দেখে থাকি। অনেকে কি করে, ব্যবসায়ী না, তারা কি করছে আমের সময় বা তাদের এলাকায় যে ফলটা বা
যে সবজিটা যে জিনিসটার দাম বেশি কম বা ফলনটা বেশি সেগুলো তারা সংগ্রহ করছে এবং অন্য সময় বিক্রি করছে বা অন্য কোনো এলাকায় নিয়ে যে বিক্রি করছে, যার ফলে তাদের কিছুটা লাভ হচ্ছে। আম বা পেঁয়াজের সময় আমাদের যেহেতু রাজশাহী জোন, উত্তরাঞ্চলে এই ব্যবসাগুলো আমরা দেখি, বা দিনাজপুরে লিচু নিয়ে সেখানে বিক্রি হচ্ছে। তো এর মাধ্যমে কিন্তু মানুষের সঞ্চয়টা সৃষ্টি হচ্ছে, যে আমি যদি মনে করে থাকি যে এইবার আমের মৌসুমে আমি কিছু ব্যবসা করব, শীতের সময় আমাদের এলাকায় এখানে গুড় ভালো হয়, যে গুড় নিয়ে আমি ব্যবসা করব, তাহলে এখন থেকে আমি স্বল্প কিছু সঞ্চয় করব এবং এটা বিনিয়োগ করে আমার বেশ কিছু মুনাফা হবে এবং সেই সঞ্চয়টাকে ধরে রেখে আমি সামনে কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারি এবং আস্তে আস্তে আমি ব্যবসার অভিজ্ঞতা অর্জনের ফলে পরবর্তীতে আমি বড় কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারি। জীবনযাত্রার মান উন্নয়ন, এটি অন্যতম একটি গুরুত্ব এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসার ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। কারণ জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে কারণ এর মাধ্যমে যেমন ব্যবসার মালিকগুলোর ফলে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, সাথে সাথে মানুষের আয় রোজগারটা বৃদ্ধি পাচ্ছে। মানুষ বিভিন্ন ধরনের কর্মের সংস্থানের সাথে জড়িত হচ্ছে, তারা আয় রোজগার করতে পারছে, এতে করে তাদের আয় রোজগারটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জীবনযাত্রার মানটা উন্নতি হচ্ছে। আমার পকেটে টাকা থাকলেই আমি কিন্তু বিভিন্ন ধরনের কি করব, আমার পরিবারে কি করব, আমার পকেটে টাকা থাকলে চিন্তা করব যে আমার বাসাতে ইলেকট্রিসিটি নেওয়া দরকার, বা আমার বাসায় ফ্যান আছে, আমার সামর্থ্য আছে, আমি এসি লাগাবো বা আমি একটা ফ্রিজ কিনবো। এই যে জীবনযাত্রার মানটা তখন বৃদ্ধি হবে। কিন্তু আমার পকেটে টাকা না থাকলে, আমার ইচ্ছা থাকলেও কি হচ্ছে, উপায়ের বিষয়টা থাকছে না। যেহেতু এক মালিকানা ব্যবসার ফলে আমাদের একটু উদ্বৃত্ত টাকা বা উদ্বৃত্ত অর্থ অর্জনের যেহেতু একটা জায়গা সৃষ্টি হচ্ছে, ফলে মানুষের জীবনযাত্রার মানটা উন্নয়ন ঘটছে। সম্পদের সুষম বন্টন, আমরা যদি খেয়াল করি যে পৃথিবীতে বড় আকারে যে প্রতিষ্ঠানগুলো থাকে, সেই বড় প্রতিষ্ঠানগুলো মূলত বলা চলে, বা বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করে থাকি যে বাংলাদেশে যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো থাকে, এগুলো মূলত শহর অঞ্চলে গড়ে ওঠে, শহর ভিত্তিক। এদের যে পরিব্যাপ্তি বা পরিস্থিতিগুলো থাকে সেগুলো শহর ভিত্তিক। এই শহর ভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠানকে যদি আমরা গ্রামে ছড়াতে যাই, সেটি সম্ভব হয় না। কিন্তু এক মালিকানা ব্যবসার ফলে আমরা গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা ব্যবসাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। ফলে সম্পদের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে মেনটেন করা বা এই সম্পদের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে ডিস্ট্রিবিউট করাটা অনেক সোজা হয়ে থাকে। কারণ সম্পদের যদি প্রপার ডিস্ট্রিবিউশন না হয়ে থাকে, প্রপার ইউটিলাইজেশন না হয়ে থাকে, তাহলে একটা দেশের আর্থসামাজিক অবস্থার কোনোভাবে উন্নয়ন করা সম্ভব নয়। আমরা সকলেই জানি যে সম্পদের সুষম বন্টন কিন্তু একটি দেশে আর্থসামাজিক অবস্থার একটি অন্যতম সূচক বা চলক। এবং বাংলাদেশের ক্ষেত্রে এটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাংলাদেশে গ্রাম নিয়ে দেশ, অধিকাংশ কয়টা শহর, খুব অল্প কিছু শহর, অধিকাংশ গ্রাম নিয়ে কিন্তু বাংলাদেশ গঠিত হয়েছে এবং বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। এখন আমরা যদি গ্রামের উন্নতি বাদ দিয়ে শুধু শহরের উন্নতিগুলো করে থাকি বা শহরের উন্নতির বিধানগুলো দেখে থাকি, তাহলে কোনোভাবে দেশের কাঙ্ক্ষিত যে সাফল্য, সেই সাফল্য অর্জন করা সম্ভব হবে না। তো দেশের সফলতা অর্জন করার ক্ষেত্রে সম্পদের সুষম বন্টন করা প্রয়োজন এবং সুষম বন্টনের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসার গুরুত্ব অনস্বীকার্য। মূলধনের গতিশীলতা বৃদ্ধি, কিভাবে মূলধন গতিশীল হচ্ছে? আমার টাকা পড়ে আছে, আমি কোথাও ইনভেস্ট করছি না, তাহলে সেই মূলধনটা কিন্তু অলস হয়ে থাকছে, সেটা কিন্তু গতিশীল হচ্ছে না। কিন্তু আমরা যদি মূলধনটাকে বিনিয়োগ করতে পারি, তাহলে এই মূলধনের গতিশীলতাটা কিন্তু বৃদ্ধি পাবে। এক মালিকানা ব্যবসার ফলে যেহেতু আমরা যত্রতত্র যখন তখন যে কোনো ব্যবসায় গঠন করতে পারি, ফলে আমাদের অলস যে মূলধনটা পড়ে থাকে, সেই মূলধনটা কিন্তু আর অলস পড়ে থাকছে না, সেটা আমরা বিনিয়োগ করতে পারছি। ফলে মূলধনের যে গতিশীলতা, সেই গতিশীলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এটা শুধুমাত্র এক মালিকানা ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ এক মালিকানা ব্যবসার ফলে মূলধনের যেমন গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এই মূলধনটা থেকে যখন লাভ করছি, সেই লাভের ফলে আমরা পরবর্তীতে অন্য যে কোনো কাজে বিনিয়োগ করতে পারছি। ফলে এক মালিকানা ব্যবসার ফলে মূলধনের গতিশীলতাটা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক সম্পর্ক সৃষ্টি, আমরা তোমাদের যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা কোর্সটি রয়েছে, এখানে তোমাদের যে 12টি চ্যাপ্টার রয়েছে, তার সর্বশেষ যে চ্যাপ্টার, সেখানে কিন্তু ব্যবসায় সামাজিক দায়িত্ব দায়বদ্ধতা নামে একটা চ্যাপ্টার আছে, বা ব্যবসায় নৈতিকতা। তো ওই চ্যাপ্টারগুলোতে গেলে একটা চিত্র আমরা দেখানো যায় যে একটা ব্যবসায় থাকে,
ব্যবসায় কিন্তু অনেকগুলো পক্ষ থাকে, মালিক পক্ষ ব্যবসায়ের সাথে, একটি ব্যবসায়ের সাথে মালিকের যেমন সম্পর্ক থাকে, তার দেনাদারের, তার পাওনাদারের, তাদের তাদের কম্পিটিটরের, একটা রাষ্ট্রের, একটা সমাজের, একটা পরিবেশের, সকল পক্ষে 6-7টা পক্ষ থাকে। এই পক্ষগুলোর সাথে সম্পর্ক সৃষ্টির মাধ্যমেই কিন্তু ব্যবসায়টা গড়ে ওঠে, কারণ ব্যবসায়টা কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। যেহেতু এক মালিকানা ব্যবসার ফলে আমরা মালিকের সাথে খুব সহজে গ্রাহকের বা তাদের যে পক্ষগুলো থাকে তারা যোগাযোগ সৃষ্টি করতে পারে, ফলে তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। তোমরা আজকে ক্লাস শেষে তোমরা যদি একটু চিন্তা করে দেখো যে তোমার বাড়ির আশেপাশে এমন 5টি দোকান বা এমন 5টি দোকান যারা তোমরা থাকো, বড় হয়েছো, সেই দোকানদারকে তোমরা চেনো, পার্সোনালি চেনো, বা তারাও তোমাকে চেনে। যেমন ধরো কোনো মুদির দোকান বা যেখান থেকে তুমি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসছো, বা চকলেট, বা আমরা যে স্কুল কলেজে পড়ি যে মামাটা সবসময় ভাজা যে ঝাল ইগুলো স্ট্রিট ফুডের দোকানগুলো থাকে বা চা বিক্রি করে, তাদেরকে আমরা পার্সোনালি চিনি না, তারা জানে যে মামা ঝাল বেশি খায় বা এই মামা চটপটিতে টকটা বেশি খায়। এই যে পারস্পরিক একটা সামাজিক সম্পর্কটা সৃষ্টি হয়, সেটা অন্য কোনো ব্যবসার মাধ্যমে তৈরি হওয়া সম্ভব নয়, কারণ অন্য কোনো ব্যবসার মাধ্যমে কিন্তু ডিরেক্ট রিলেশনশিপটা কখনোই ডেভেলপ করে না। ডাইরেক্ট রিলেশনশিপটি ডেভেলপই করে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। ফলে সামাজিক সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে এক মালিকানা ব্যবসার গুরুত্ব অপরিসীম, এটা অনস্বীকার্য, অন্য কোনো ব্যবসায় পারবে না। কারণ এক্ষেত্রে কিন্তু আমরা সেই দোকানদারই জানি, আমরা যে চায়ের দোকানে আমরা প্রতিনিয়ত চা খাই, সেই মামা জানে যে আমরা চায় চিনি খাই না চিনি খাই না, বা চায় বেশি চিনি খায় বা কম চিনি খায়, বা কড়া লিকার খায় বা কড়া লিকার খায় না। এই যে এই সম্পর্কটা কোনোভাবে অন্য যৌথ মূলধনী কারবার বা রাষ্ট্রীয় কারবারে অংশীদারি ব্যবসায়ের পক্ষে কিন্তু সম্ভব না এক মালিকানা ব্যবসায়ের ফলে। ফলে এক মালিকানা ব্যবসায়ের সাথে মালিকের সাথে যে ভোক্তার সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটা ডিরেক্ট থাকে। আবার মালিক কিন্তু জানে যে ভোক্তাদের পছন্দ বা রুচিটা কি, ফলে তিনি উৎপাদনকারীকে জানাতে পারেন যে ভোক্তারা এই টাইপের জিনিস পছন্দ করছে, আপনি সেই টাইপের জিনিসগুলো উৎপাদন করেন, প্রোডাকশন হাউসকে জানাতে পারে। ফলে সেক্ষেত্রে মালিকের সাথে কিন্তু ওই প্রোডাকশন হাউসের বা শিল্প প্রতিষ্ঠানের একটা ভালো সম্পর্ক সৃষ্টি হচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু সেই বড় শিল্প প্রতিষ্ঠানের সাথে বা প্রোডাকশন হাউসের সাথে বা উৎপাদনকারীর সাথে ভোক্তার একটা কিন্তু সম্পর্কের সেতুবন্ধন সৃষ্টি করতে পারছে, এবং সেটা করতে পারছে কে? সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে অধিক কর্মসংস্থান। এক মালিকানা ব্যবসার ফলে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হচ্ছে সেটি অধিক, কারণ এক মালিকানা ব্যবসার ফলে আমরা খুব সহজে একাধিক মানুষকে কর্মে নিযুক্ত করতে পারছি। আমরা পড়াশোনার পরে বাসায় বসে আছি, আমরা নিজ উদ্যোগে বিভিন্ন হ্যাচারি ফার্ম খুলতে পারি, পোল্ট্রি ফার্ম খুলতে পারি, বিভিন্ন দোকান দিতে পারি, বিভিন্ন ধরনের ফার্মের চাষ করতে পারি। এই সবগুলো কিন্তু এক মালিকানা ব্যবসার উদাহরণ। ফলে বাংলাদেশের মতো দেশের যে বেকারত্বের হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেই বেকারত্বের হার রোধের ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসার ভূমিকা অপরিসীম। পণ্যের কৃত্রিম সংকট নিরসন, এক মানে বাংলাদেশে না, বিশ্বের প্রায় প্রতিটি বাজারে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ থাকে যারা খুব সহজে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকরণের মাধ্যমে মানুষের মনের মধ্যে পণ্যের একটা কৃত্রিম চাহিদা সৃষ্টি করে। কিন্তু এক মালিকানা ব্যবসা কিন্তু এই সংকটটা নিরসন করে। এরা যেহেতু শহর, বাজার, গ্রামে, অঞ্চলে, প্রত্যন্ত সকল জায়গায় গড়ে ওঠে, ফলে দেখা যাচ্ছে যে এই কৃত্রিম সংকটটা কখনোই সৃষ্টি হয় না। এই নিরসনের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় একটি সেতু হিসাবে কাজ করে থাকে। উত্তম প্রশিক্ষণ কেন্দ্র, এটি গুরুত্বপূর্ণ। আমরা যদি মনে করি যে আমরা জীবনে বড় কোনো শিল্পপতি হতে চাই, ব্যবসায়ী হতে চাই, বা বড় কোনো শিল্প প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের যদি আমরা জীবনীটাকে পর্যালোচনা করে থাকি, তাহলে আমরা দেখতে পারবো যে তারা প্রথমে ছোট থেকে শুরু হচ্ছে, এবং ছোট থেকে যদি তুমি শুরু করো তাহলে ব্যবসার অনেক কিছু, আমি যতই মুখে বলি, যতই আমার বই সম্বন্ধে নলেজ থাকুক না কেন, আমি যখন মাঠে নামবো তখন অনেক বিষয় সম্বন্ধে আমার জ্ঞান অর্জন হবে, লিডারের অনেক জ্ঞানের প্রয়োজন হয়। এবং সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় কিন্তু অন্যতম একটি প্রশিক্ষণ বা উপযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে বিবেচিত হয়। কারণ আমরা এখানে স্বল্প মূলধন বিনিয়োগ করে আগে দেখতে চাই যে আমি কেমন পাচ্ছি বা আমার লিমিটেশনটা কি বা জানতে পারি, এবং সেটা থেকে সফলতা আসার পরে কিন্তু আমরা বড় ধরনের প্রতিষ্ঠানে হাত দিতে পারি। নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এক মালিকানা ব্যবসায়। কারণ অন্য কোনো ব্যবসায় প্রতিষ্ঠান, যৌথ মূলধনী বা অন্য বড় কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এটি সম্ভব নয়। এটি শুধুমাত্র এক মালিকানা ব্যবসায় পারে পসিবল তাদের পক্ষে যে নিত্য প্রয়োজনীয় পণ্য তারা ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে।
আমরা যারা কাস্টমার থাকি তাদের চাহিদা অনুযায়ী প্রত্যেক দিন তারা নিত্য প্রয়োজনীয়, এই যে আমরা দেখলাম মাছ বা কাঁচা সবজি, মাংস, এই বিষয়গুলো কি পচনশীল দ্রব্য, এবং এই পচনশীল দ্রব্য নিয়ে যদি ব্যবসা করতে চায় তাহলে তার অন্যতম উৎকৃষ্ট উদাহরণ হবে এক মালিকানা ব্যবসায়। ফলে এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এখানে যে 10টা পয়েন্ট, যে 10টা গুরুত্ব নিয়ে আলোচনা করলাম, সেটির যদি আমরা কনক্লুশন টানতে চাই তাহলে আমরা বলতে পারি যে এক মালিকানা ব্যবসায় শুধু ব্যক্তি জীবন না, মালিক জীবন না, একটি দেশের, একটি সমাজের, একটি রাষ্ট্রের জীবনে এর যে গুরুত্ব রয়েছে, যে ভূমিকা রয়েছে, সেটা অপরিসীম বা অনস্বীকার্য। আমরা একটি দেশের আর্থসামাজিক অবস্থার যদি উন্নতি ঘটাতে চাই তাহলে অবশ্যই এক মালিকানা ব্যবসায়ের ভূমিকা রয়েছে, এবং দেশকে সামনের দিকে আগানোর ক্ষেত্রে এর ভূমিকাটা অপরিসীম, অনস্বীকার্য। সো আজকের ক্লাসে মোটামুটি আমি ক্লোজিং এ চলে এসেছি। আমি বেশ কিছু প্রশ্ন করব এরপরে। তোমরা যদি ক্লাসটা প্রথম থেকে একটু খেয়াল করো তাহলে আজকে আমি 3টা টপিকস নিয়ে আলোচনা করেছি। সেই টপিকসগুলো ছিল যে এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞাটা কি, এক মালিকানা বৈশিষ্ট্য এবং গুরুত্ব, এবং যদি তোমরা বুঝতে পারো তো এখানে কমন কিছু সংজ্ঞাটা যেমন ছিল যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একক কোনো ব্যক্তি কি করে, একক কোনো ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন নিজ উদ্যোগে মূলধন সংগ্রহ করে এবং সে মূলধনটাকে ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করে, বিনিয়োগ করে, ব্যবসায় যাবতীয় মুনাফা তিনি একাই বহন করে থাকেন, এবং সেই মুনাফাটা যেমন তিনি বহন করে থাকেন, মূলধনটা তেমন বিনিয়োগ করে থাকেন। তো সেই বিষয়গুলোকে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তো আমি এখন যে বিষয়টি নিয়ে একটু তোমার কমেন্টগুলো দেখে আমি কিছু প্রশ্ন উত্তরে যাব। তোমাদের মধ্যে রোলটা লিখে দিলে ভালো হচ্ছে, আমি বুঝতে পারবো কে কে আছো। 632 আছো, 660, 686, 662। এটা কি ফার্স্ট স্লাইড? না, এটা তোমাদের প্রথম না, এটা দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা তোমরা একটু দেখে নিবা, মালিকানা ভিত্তিতে ছিল। ইয়েস, তারপরে সেম কোশ্চেন। ইয়েস, না, ওইটা মনে ক্লাসে যেটা, এটার আগের কোনটা ছিল, ও এটার আগে কোনটা, ক্লাসের উত্তর তারাই দিয়েছে, একটা ছিল। তো পরের কোশ্চেন স্লাইডগুলো ক্লাস শুরু থেকে ছিলাম। থ্যাংক ইউ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ যে মহামারী শুরু হয়েছে সেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমাদের হয়তো এটাই মানে বেস্ট উপায় হবে। ছোট স্লাইডটা দেখার চোখে যাচ্ছে না, একটু আজকে একটু অন্ধকারের জন্য মনে হয় স্লাইডগুলো একটু কম বোঝা গেছে। আচ্ছা, আমি একটু সামনের দিনে এই জিনিসটা একটু খেয়াল করব। বগুড়া বুঝতে পারিনি, 5-6, আচ্ছা 5-6 নাম্বার কোনটা? অন ভোক্তা পারি না, এটা একটু বলে বৈশিষ্ট্য না সুবিধা কোন 5-6 নাম্বারটা, তাহলে আমি এটা আবার আলোচনা করবো। 614, 672, 652, 617, 81। আচ্ছা, থ্যাংক ইউ, আই ওয়েলকাম। এছাড়া যদি এটা যদি 5টা হয় যে মূলধনের গতিশীলতা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, যদি আমরা বলি মূলধনের গতিশীলতা, কারণ মূলধনটা আমাদের কাছে, টাকাটা যদি অলস পড়ে থাকে তাহলে তার কিন্তু কোনো কি গতিশীল থাকছে না। কিন্তু এক মালিকানা ব্যবসার ফলে আমরা আমাদের এই স্বল্প সঞ্চয়টা বিনিয়োগ করতে পারি, স্বল্প মূলধনটা বিনিয়োগ করতে পারি, এবং সেখান থেকে আমাদের লাভ হচ্ছে। তাহলে কি হচ্ছে, মূলধনে কি গতিশীলতাটা বৃদ্ধি পাচ্ছে না, এবং আমরা লাভ করার পরে আমাদের যে অধিক মূলধন হচ্ছে সেটা আমরা বিনিয়োগ করে ব্যবসার আকার পরিধিটা যেমন বৃদ্ধি করতে পারি, আবার ব্যবসায়টা এই টাকাটা আমরা অন্য কোনো ব্যবসায় বা অন্য কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে পারি, ফলে টাকাটা অলস পড়ে থাকছে না। এভাবে মূলধনে গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক সম্পর্ক সৃষ্টি, কারণ আমরা জানি ব্যবসায় কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান, এবং এক মালিকানা ব্যবসায়টা মূলত একটি সমাজকে কেন্দ্র করে গড়ে ওঠে, এবং সমাজের এক মালিকানার সাথে কিন্তু মালিক পক্ষের বিভিন্ন পক্ষ, মালিকের সাথে ভোক্তার বা উৎপাদনকারী, তাদের কম্পিটিটর, দেনাদার, পাওনাদার একটা ডাইরেক্ট রিলেশন থাকে, ফলে তাদের কিন্তু একটা সুসম্পর্কটা সৃষ্টি হয়ে থাকে। এটা গুরুত্বের ক্ষেত্রে। আর যদি বলো এগুলো মূলত বলা চলে। আচ্ছা, এখন আমি কিছু প্রশ্ন করব, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি কমেন্ট সহ প্রশ্নগুলো দেখতে চাচ্ছি। আমি প্রশ্ন করব, তোমরা একটু উত্তরগুলো দাও। অনেকে আসো, তাহলে আমি বুঝতে পারবো। সময় গত ক্লাসে বলছিল যে একটা প্রশ্নের পর আমাদেরকে একটু সময় দিতে, আমি সময়টা দিব, তোমরা উত্তর দাও। এক মালিকানা ব্যবসার কে অর্থের যোগান দেয়? একটু লেখো, দেখো তোমরা যারা ক্লাসে আসো, দেখো যে এক মালিকানা ব্যবসার অর্থের যোগানটা কে দিচ্ছে। আমি কিন্তু ক্লাসে বহুবার বলেছি, দেখো উত্তর দেওয়ার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 681, হ্যাঁ ওয়েলকাম। কেউ নাই মনে হয়। আচ্ছা, তোমাদের
একটু দেখেন, সময় লাগতে পারে। মালিক, ওকে থ্যাংক ইউ। এই তো মালিক, মালিক নিজেই দেয়। স্বর্ণা, তারপরে হচ্ছে রাফাত, থ্যাংক ইউ, মালিক দিবে। এই যে রিদম, ওকে থ্যাংক ইউ, সঠিক হয়েছে। এই তো আমার ক্লাসে অনেকে আছে, থ্যাংক ইউ, যে আমরা বলতে পারি মালিক নিজেই দিবে, কারণ এক মালিকানা সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু যে মালিক নিজেই এই প্রতিষ্ঠানে অর্থের যোগান দিয়ে থাকে, এখানে কিন্তু কেউই থাকে না। থ্যাংক ইউ, অলরেডি 4-5টা উত্তর পেয়ে গেছি আমি সবাইকে। এবং পরে কোশ্চেনে যায়, সেটা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন ব্যবসার জন্য সুবিধাজনক। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন ব্যবসার জন্য সুবিধাজনক, এটা কিন্তু তোমাদের জ্ঞানের প্রশ্নের ক্ষেত্রে আসে এবং তোমাদের এমসিকিউ যে শর্ট কোশ্চেনগুলোতে এগুলো লাগে। শুধু জ্ঞান না, জ্ঞান কিন্তু সব কোশ্চেনে লাগে। আমরা এই ক্লাস শেষে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এক মালিকানা, ওকে থ্যাংক ইউ, রিফাত, রাফাত। এক মালিকানা, প্রিয়াঙ্কা রানী কুন্ডু, থ্যাংক ইউ। এক মালিকানা ব্যবসায় শফিউর রহমান আর সাইবুর রহমান, আমি আসলে দেখতে পাচ্ছি না। শাহিদ আলী রিদম, এক মালিকানা ব্যবসায়, থ্যাংক ইউ। এই তো তোমরা ক্লাসে আসো। এরপরে কোশ্চেনটা করি, এক মালিকানা বাংলাদেশে কোন জাতীয় ব্যবসায় বেশি পরিলক্ষিত হয়। এটা শুধু বাংলাদেশ না, বিশ্বেও বলা চলে। কোন ব্যবসায় বেশি পরিলক্ষিত হয়, উত্তর দাও। বিশ্বে কোন ব্যবসায়টি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়? এটাও পারবে সবাই যারা তো দিচ্ছ, ক্লাস করছো। হ্যাঁ, আমি এই ক্লাসটা বলছি, এক মালিকানা, এক মালিকানা, থ্যাংক ইউ রাফাত, সহিবুর রহমান। এই তো ক্লাসে তোমাদেরকে এভাবে পড়ে যেতে হবে, কারণ হয়তো যদি মার্চ পর্যন্ত বা ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তো খুলেই হয়তো তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে যাবে এবং খুব বেশি তখন সময় পাবে না। তো এই যে তোমরা পড়ছো বা ক্লাসে আসো, আর কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে প্রশ্নগুলো করবে, ইন্ডিভিজুয়ালিও করতে পারো, কোনো সমস্যা নেই। এক মালিকানা ব্যবসা 80%, বাংলাদেশের প্রেক্ষাপটে আরো বেশি। নহিন, এটা মুহিত যেটা লিখছে এক মালিকানা 80%, এটা বিশ্বে, বাংলাদেশে তারও বেশি, প্রায় 90%, আর 85-90% এক মালিকানা। থ্যাংক ইউ অনেকে। দিশা, সহিবুর রহমান, জান্নাত, আরা, শর্মি, সব, নিতু, সাকিব আহমেদ, থ্যাংক ইউ সবাইকে। এক মালিকানা ব্যবসা উত্তর দিতে পারছো। আরো কয়েকটা প্রশ্নগুলো আমি দেখতে চাচ্ছি, আবার প্রশ্ন দেখতে চাচ্ছি। পরের কোশ্চেন যেটা দেখো, দায় দায়িত্বের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। দেখো, ঝুঁকি কোন ব্যবসায় বেশি, ঝুঁকি কোন ব্যবসায় বেশি, এই ব্যবসায় এত বেশি কিন্তু ঝুঁকিও সবচেয়ে বেশি কোন ব্যবসায়, সে উত্তরগুলো একটু দাও। ঝুঁকি কোন ব্যবসায় বা দায় দায়িত্বটা কোন ব্যবসায় বেশি? ঝুঁকি, হ্যাঁ এক মালিকানা, ঠিক আছে, এক মালিকানা। এক মালিকানা ব্যবসায় ঝুঁকিটাই বেশি, দায় দায়িত্ব বেশি, কারণ এখানে মালিক যে কোনো কাজের জন্য ব্যক্তিগতভাবে দায়িত্ব থাকে এবং দেউলিয়া হয়ে যেতে মানুষ, তার সম্পূর্ণ সম্পত্তি। এই তো তামান্না, নুহিত, রিফাত, শাহেদ আলী, নিতু, রেজবি, আনিকা, সাদিয়া, জান্নাতারা, ওকে থ্যাংক ইউ। এই তো তোমরা ক্লাসে আসো, এবং যারা কোন কারণে লাইভ ক্লাস করতে পারছো না, তারা অবশ্যই এই ক্লাসের বন্ধু বান্ধবদেরকে বলবা যে পরের ক্লাসগুলো যারা দেখে নেয়। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যবসায়ী সংগঠন কোনটি? পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় ব্যবসায় সংগঠন কোনটি? প্রাচীন আনছেন, প্রথমে এই ব্যবসাটি আসছিল, পরে অনেক কিছু আসছে। এটার উত্তরও অনেকে দেওয়া শুরু করে দিয়েছ, লিখছো, বোঝা যাচ্ছে, লেখো। ঘুরে ফিরে একটাই উত্তর আসছে, কিন্তু এই উত্তরটা খুব বেশি প্রয়োজন। কিসের জন্য? হ্যাঁ, এক মালিকানা, থ্যাংক ইউ। ঘুরে ফিরে আসছে, কিন্তু তারপর এটা বেশি প্রয়োজন, কারণ হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এখানে তোমাদের মনে হতে পারে যে আমরা যে 6-7টা উত্তর করছি, একটা উত্তর ব্যতীত সবগুলো এক মালিকানা, এটা এখন মজা লাগছে, কিন্তু যখন আমরা পরীক্ষার হলে সব ব্যবসায়গুলোকে দিব, তখন কিন্তু এটার আইডেন্টিফাই করা যাতে সোজা হয়। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখো। ব্যবসায়ের সাথে গ্রাহকের প্রত্যক্ষ সম্পর্ক বজায় থাকে এমন সংগঠন কোনটি? লাস্ট কোশ্চেন, ব্যবসায়ের সাথে গ্রাহকের প্রত্যক্ষ সম্পর্ক বজায় থাকে, ডাইরেক্ট রিলেশনশিপটা কোন ব্যবসায় পারে? ব্যবসায়ী সংগঠনের ক্ষেত্রে কোনটা? এক মালিকানা, ওকে থ্যাংক ইউ। সবিউর রহমান, মুহিত, এক মালিকানা ব্যবসায়। আচ্ছা,
এই তোমাদেরকে একটা জিনিস বলে দিই, ব্যবসায় বানানটা কিন্তু অন্তঃস্থ হয়। হ্যাঁ, যে অন্তঃস্থ ছাড়া যেটা লিখছো সেটা ব্যবসা, সেটা ছোট পরিসরে ব্যবসায়, একটু খেয়াল করবা ব্যবসায়। হ্যাঁ মুহিত, যেটা ব্যবসায় বজ্রফল আকার হবে না, এই জিনিসটা। শাহেদ আলী রিদম, এটা ঠিক আছে, এক মালিকানা ব্যবসায় সর্বদা এক মালিকানা, এটা একটু খেয়াল করতে হবে। ব্যবসায় স্টুডেন্ট তোমরা, ব্যবসায় শাখা লিখতে গেলে উত্তরটা আসবে আর বজ্রফল আকারটা হবে না। এক মালিকানা, সাদিয়া, রাশিদা, আনিকা এক মালিকানা, এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসায় নিতু। আচ্ছা, একজনের প্রশ্ন ছিল 5-6 নাম্বারটা, সেটা আমি মনে হয় বোঝাইতে পারছি। তাসবির রেজবি এক মালিকানা ব্যবসায়। ওকে, আচ্ছা আমরা এখন একটু ক্লাস ক্লোজিং এ আসি। সবাইকে ধন্যবাদ। আমরা কমেন্টগুলো পড়ি এবং আমি বাসাতে যে কমেন্টগুলো দেখি এবং সেখানে যে প্রশ্নগুলো এখন উত্তর দিতে পারছেন আমি অবশ্যই সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ফলে কারো হয়তো এখানে দ্রুত চলে যাওয়ার জন্য 2-1টা যদি কমেন্ট না পড়া হয়, মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। এবং আমি আবারও বলছি বারবার যে মহামারীর সময় এটা কিন্তু মানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, তো এটার সবচেয়ে বেস্ট উপায়, এর চেয়ে কোনো উপায় নেই যে আমি ক্লাস করব না, এটা ভাবার কোনো কারণ নাই। ক্লাস করতেই হবে। এবং তোমাদের যদি আমার ক্লাসটা যদি ভালো না লাগে সেটা বলতে পারো, কেমন চাচ্ছ সেটা বললেও আমি পরবর্তীতে তোমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসে সেই ল্যাকিংসগুলো দূর করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।